আবরার ভাই তো এ সময় এসে পড়ে। আসতে বোধহয় লেট হবে। একটু ম্যানেজ করে নে না লক্ষ্মীটি, আমি এখন রাখছি, আমার ডাক পড়েছে। হানিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাইমা ফোনটা কান থেকে নামিয়ে কিছু একটা ভাবতে থাকে। তার স্বামী এসে তার পাশে বসেন। আস্তে করে স্ত্রীর হাতটা নিচের মুঠোয় নিয়ে চেপে চোখের ইশারায় ভরসা দেন। তারপর দুজনে বসা থেকে উঠে ডাক্তারের কেবিনের দিকে হাঁটা দেয়। অন্যদিকে হানিয়া মাথায় ভালো করে কাপড় দিয়ে দরজাটা খুলে দেয়। তারপর সোফা থেকে আহনাফকে কোলে তুলে অন্য হাতে নুডলসের বাটি নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমটির দিকে হাঁটা দেয়। আহনাফ তাকে প্রশ্ন করে। মাম্মাম, লালু আর চাপ ওখানে কি করছে? আহনাফ রাতুলকে লালু আর জাবিয়ানকে সংক্ষেপে জাব বলে ডাকে। রাতুল আর জাবিয়ান দরজা খোলার শব্দে বুঝতে পারে হানিয়া তাদের জন্যই দরজা খুলে দিয়েছে। তারা কোনো সংকোচ ছাড়াই বাসায় প্রবেশ করে। দরজা দিয়ে রাতুল আর জাবিয়ানকে প্রবেশ করতে শুনে আহনাফ হানিয়াকে উপরিউক্ত প্রশ্নটি করেছে। হানিয়া নিচের ঘরে প্রবেশ করতে করতে বলে। বাসায় তো আম্মু নেই, তোমার দুই মামা একা থাকতে ভয় পাবে, তাই আমাদের ফ্ল্যাটে এসেছে। এখন চলো তো বেলকনিতে গিয়ে তারা গুনবো আমরা। জানো আজ অনেকগুলো তারা উঠেছে আকাশে। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। আমরা তারা গুনবো, চাঁদ দেখবো, আর ইয়াম্মি ইয়াম্মি নুডলস খাবো। ঠিক আছে বাচ্চা? ওকে মাম্মাম। এতক্ষণে জাবিয়ান আর রাতুল বাসায় প্রবেশ করে সোফায় বসেছে আর চুপচাপ হানিয়াদের কথোপকথন শুনে। হুট করে রাতুল বলে ওঠে। হানিয়া ভাবি, আমাদেরও ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না। একে তো তাদের দেখি হানিয়ার মেজাজ ছুটে আছে, দুয়ে রাতুল তাকে আবারও ভাবি বলে সম্বোধন করলো। হানিয়া ঘর থেকেই উত্তর দেয়। এটা কারো শ্বশুর বাড়ি না যে তাদের সব ফরমায়েশ পূরণ করা হবে। ডাইনিং টেবিলে পানির জগ আর গ্লাস রাখা আছে, ওটা বিসমিল্লা বলে খেয়ে নেন। কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা বুঝতে কারো বাকি থাকে না। জাবিয়ান একটা হতাশা মিশ্রিত শ্বাস ফেলে চুপচাপ টিভি দেখতে থাকে। মিনিট দশেক পর আবারও কলিং বেলের আওয়াজ শোনা যায়। হানিয়া ঘর থেকে বের হয়ে আসার আগে জাবিয়ান উঠে দরজাটা খুলে দেয়। আবরার এসেছে। খুশি মনে বাসায় ফেরা আবরারের মুখে আধার নেমে আসে যখন কিনা সে জাবিয়ানকে দরজাটা খুলতে দেখে। জাবিয়ান তার মুখভঙ্গি দেখে বুঝতে পারে সেও হানিয়ার মতোই অখুশি তাকে দেখে। মনে মনে ভাবে। আমাকে দেখে এদের দুই ভাই বোনের মুখই বাংলার পাঁচের মতো হয়ে যায় কেন? দিন দিন কি যৌবনের উজ্জ্বলতা কমে যাচ্ছে নাকি আমার? কমলেও অবাক হব না। বিয়ের 7 মাস হয়ে যাচ্ছে আর বউ এখনও কুমারী। ছ্যাঃ, জাভিয়ান ছ্যাঃ। জাবিয়ানের ধ্যান ভঙ্গ হয় আবরারের বাজখাই গলার ধমকে। আবরার দরজার সামনে দাঁড়িয়েই জাবিয়ানকে জিজ্ঞেস করে। আপনি আপনি আমার ফ্ল্যাটে কি করছেন মিস্টার তালুকদার? ওয়েট ওয়েট, আমার অনুপস্থিতিতে আমার বোনের কোনো ক্ষতি করতে আসেননি তো আপনি আবার? আপনারের এমন প্রশ্নে জাবিয়ানের মনটা ভেঙে কতগুলো টুকরো হয়েছে তা শুধু জাবিয়ানই জানে। জাবিয়ান বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে আলতো স্বরে বলে। খারাপ হয়েছিলাম হয়তো, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। এখন তার মধ্যে আমার রুহু বন্দি। নিজে এসে দেখুন কিছু করেছে কিনা আপনার বোনের। আবরার জাবিয়ানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। সোফায় বসা রাতুলের দিকে না তাকিয়েই মিষ্টির প্যাকেটটা ডাইনিং টেবিলের উপরে রেখে হানিয়ার নাম ধরে ডাকতে থাকে। হানিয়া ভাইয়ের গলার আওয়াজ পেয়ে আহনাব সহ বাহিরে আসে। বাহিরে এসে আবরারকে জিজ্ঞেস করে। কি হয়েছে ভাই, এত জোরে জোরে ডাকছো কেন? আবরার বোনের কাছে এসে তার হাত পা ছুঁয়ে দিয়ে জানতে চায়। জাবিয়ান তোর কোনো ক্ষতি করেনি তো? হানিয়া ভাইয়ের প্রশ্নে থতমত খেয়ে গেল, তৎক্ষণাৎ নিজেকে সামলে বলে। না ভাই, কিছু করেনি। তুমি শান্ত হয়ে বসো, আমি পানি নিয়ে আসছি তোমার জন্য। আবরার সোফায় বসে পড়ে। হানিয়া আহনাফকে সোফায় বসিয়ে পানি নিতে ডাইনিং টেবিলের কাছে আসে। জামিয়ান শান্ত চোখে তার রমণীকে দেখতে থাকে। পানি নেওয়ার সময় মিষ্টির প্যাকেট দেখে হানিয়া বলে। ভাই, মিষ্টি কেন? আবরারের হাতে পানি দিয়ে প্রশ্নটি করে হানিয়া। আবরার পানি পান করে হাস্যোজ্জ্বল মুখে বলে। আমার প্রমোশন হয়েছে হানিয়া।
উপস্থিত সকলে আবরারের কথায় খুশি হয়ে যায়। হানিয়া খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়। রাতুল আর জাভিয়ানও তাকে অভিনন্দন জানায়। হানিয়া আবরারকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিচে চলে আসে রান্নাঘরে। চুলোয় চা কফির জন্য পানি বসিয়ে আবারও কম সময়ে বানানো যায় এমন কিছু তৈরি করতে থাকে। 20 মিনিটের মধ্যে হানিয়ার নাস্তা তৈরি হয়ে যায়। আবরারও ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে। হানিয়া আবরারের সাথে জামিন আর রাতুলকেও নাস্তা দিয়ে পুনরায় নিচের রুমে চলে আসে। এশার আজানের সময় জাভিয়ানরা চলে যায় তাদের ফ্ল্যাট থেকে। তারা সকলে চলে যাওয়ার পর হানিয়া রাতের খাবার গরম করতে থাকে। দুই ভাই বোন রাতের খাবারের পর্ব শেষ করে যখন একটু ফ্রি হয়ে বসে, তখন আবরার তাকে আরেকটা চমকে যাওয়ার মতো কথা জানায়। সে হানিয়াকে বলে, আমার প্রমোশন হয়েছে ঢাকায় অফিসে, মানে সেখানকার ম্যানেজার পদে আমায় নিযুক্ত করা হয়েছে। সামনের মাসে আমায় ঢাকা শিফট হতে হবে। হানিয়া এবার ভালো চমকে যায়। সে ভেবেছিল কি আর ভাগ্য তাকে নিয়ে যাচ্ছে কোথায়। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমারও তোমায় একটা কথা জানানোর ছিল। কি? আমার সামনের মাসের 3 তারিখ মিড টার্ম এক্সাম আছে। এটা অ্যাটেন্ড না করলে ফাইনাল এক্সামের সময় সমস্যা করবে কলেজ থেকে। আমিও ভাবছি ঢাকায় চলে যাব। এই ইয়ারটা ঢাকায় কমপ্লিট করে নেক্সট ইয়ার এখানে এসে পড়ব। এখন তো তোমার ট্রান্সফার হয়ে গেছে। হানিয়ার কথা শুনে আপনার বুঝতে পারে হানিয়া ওই শহরে আর থাকতে চাচ্ছে না। কেনই বা চাইবে? ওই শহর তাকে কষ্ট ব্যতীত আর কি দিয়েছে? হানিয়া আপনারকে বলে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নিব। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি কারো আশ্রিতা হয়ে থাকতে পারবো না। মানে আশ্রিতা বলতে কি বোঝাতে চাইছিস? আশ্রিতাই তো। বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ির ঠাঁই নিলে তাকে তো সমাজ আশ্রিতাই বলে। আমি জীবনে অনেক অপবাদ পেয়েছি। চরিত্রহীন, মিডল ক্লাস, নষ্টা। কয়েকদিন পর হয়তো ডিভোর্সি ট্যাগটাও জুড়ে যাবে নামের পাশে। সব অপবাদ সইলেও আশ্রিতা ডাকটা শুনতে পারবো না আমি। আর এই বিষয়ে আমি কারো কোনো কথা শুনতে নারাজ। তালুকদার বাড়ির সাথে আমার সুতো কেটে গেছে চিরজীবনের জন্য। মির্জা বাড়ির দিকে ফিরে তাকাতেই আমার ভয় লাগে। এখন যা করার আমি নিজেই করব। অন্যের জন্য না, নিজের জন্য বাঁচবো আমি। নিজেকে ভালোবাসবো। হানিয়ার কথায় সীমাহীন দুঃখ, অভিমান আর আত্মনির্ভরশীলতার আভাস পায় আবরার। সেও চায় হানিয়া নিজের জন্য বাঁচুক, নিজেকে ভালোবাসুক, নিজের জন্য কিছু করুক। আবরার হানিয়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে, আমায় সব সময় তোর পাশে পাবি ইনশাল্লাহ। আবরার ইনায়ের সাথে কথা বলছে বিষয় হানিয়ার থাকার জন্য একটা গার্লস হোস্টেল। আবরার প্রথমে চেয়েছিল ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করবে, যেখানে সে আর তার বোন থাকবে। কিন্তু হানিয়া তাকে মানা করে দেয়, বলে তার সাথে যদি আবরারও ঘর ছাড়া হয় তাহলে তার বাবা মা এসে কষ্ট পাবে, ভাববে তার জন্যই হয়তো আবরার ঘর ছাড়া হয়েছে। তাই সে যেন ঢাকাতে তাদের বাসায় থাকে। আবরার শুরুতে কথায় অসম্মতি জানায়, কিন্তু হানিয়া অনেক চেষ্টার পর তাকে তাদের বাসায় থাকতে রাজি করায়। ইনায়া তাকে জানায় এখন মাসের মাঝামাঝিতে কোনো হোস্টেলে সিট খালি পাওয়া যাবে না। হানিয়াকে সিট পাওয়ার জন্য নতুন মাসের অপেক্ষা করতে হবে। কিন্তু হানিয়া ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, কারণ মাস শেষ হতে এখনো 12 দিন আছে। আর নতুন মাসের একদম শুরুতেই তাদের এক্সামের ডেট পড়েছে। হানিয়া আজকালের মধ্যেই ঢাকায় ফিরে পড়ালেখায় মনোযোগী হতে চাচ্ছে। তার চাওয়া অযৌক্তিক নয়। হানিয়া স্কুল কলেজ লাইফে পড়াশোনার প্রতি এত মনোযোগী না হলেও ভার্সিটিতে উঠে সে ভালোই পড়াশোনায় মনোযোগী হয়েছে। এর ফলও পেয়েছে ফার্স্ট ইয়ার এক্সামে। ডিপার্টমেন্টে টপ করা কি মুখের কথা? আপনার হানিয়ার ইচ্ছের কথা জানলে ইনায়া হুট করে বলে, তাহলে ভাইয়া ও এই কয়েকদিন আমাদের বাসায় থাকুক। বোনকে অন্যের বাসায় রাখতে আপনার নারাজ। কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর। হ্যাঁ, সে জানে ইনায়া আর তার ফ্যামিলি কতটা ভালো, তাও সে তার বোনকে অন্যের বাড়িতে রাখবে না। তার উপর ইনায়ার একজন অবিবাহিত যুবক ভাই আছে। আমাদের তথাকথিত সমাজ বরাবরই মেয়েদের দোষ খুঁজে বের করতে পারদর্শী। সে অসম্মতি জানিয়ে দেয় এই বিষয়ে, কিন্তু ইনায়া নাছোড়বান্দার মতো জেদ করতেই থাকে। সে তার যুক্তি হিসেবে বলে,
হানিয়া তো অনেক পড়া জমে গেছে, আমার সাথে থাকলেও সেসব দিকে আমার ওকে হেল্প করতে পারবো। তার উপর ভাইয়া তো আছেই, সেও হানিয়াকে গাইড করতে পারবে। আর ওর মেন্টাল হেলথের কথাটা একবার চিন্তা করেন ভাইয়া, একা থাকলে ওর পুরনো স্মৃতিগুলো ওকে ভিতরে কুরে কুরে খাবে। আমি ওকে যতটা চিনতে পেরেছি সেই ধারণা থেকে বলছি, ওর বুক ফাটে কষ্টে কিন্তু মুখ থাকে নিশ্চুপ। ও আপনাকে যতই দেখা কয়ে স্ট্রং আছে, কিন্তু দিন শেষে ওর নীরব কান্নাগুলো কিন্তু কেউ শোনে না। ইনায়ের কথাগুলো ভাবায় আবরারকে। ইনায়ের কথায় 70% সঠিক। প্রত্যেক সকালে হানিয়ার হালকা ফোলা চোখ আবরারের বুকে বিষাক্ত তীরের মতো আঘাত হানে। আবরার একটা লম্বা শ্বাস ত্যাগ করে ইনায়াকে বলে, হানিয়া কি রাজি হবে? ও বলেছে ও কারো কাছে বোঝা হয়ে থাকতে চায়। ইনায়া হালকা হেসে আবরারকে আশ্বাস দিয়ে বলে, রাজি না হয়ে পারবেই না? না, রাজি হলে একদম কান কেটে নিয়ে আসবো না আমি আমার সাথে। আমার হক আছে ওর উপর, আমি এবার সেটা প্রয়োগ করব। ইনায়ের কথা শুনে আপনার অল্প শব্দ করে হেসে দেয়। টুকটাক আরও কিছু কথা বলে তারা একে অপরের কাছ থেকে বিদায় নেয়। সাইমা, আহনাফ আর হানিয়া আজ বিকেলে একটু বের হয়েছে। উদ্দেশ্য হানিয়াকে সেখানে কাছাকাছি কিছু জায়গা ঘুরে দেখানোর। হানিয়া সাইমা প্রথমে প্রস্তাবটা দেওয়ার পর হানিয়া মানা করে দেয়। সাইমা তারপর সেসব জায়গার সৌন্দর্যের বর্ণনা দিলে হানিয়ারও জায়গাগুলো দেখার আগ্রহ হয়। এছাড়া কয়েকদিন পর হানিয়া চলে যাবে এখান থেকে, তাই ভাবলো একটু ঘুরে দেখা যাক। ঘুরতে বের হওয়ার আগে হানিয়া সাইমাকে সাফ সাফ বলে দিয়েছে, আপনার 2 ভাইয়ের 1 ভাইও যদি আমাদের সাথে আসে তাহলে আমি যাব না। হানিয়ার এমন ক্লিয়ার কাট কথার উপর সাইমা বেশি কথা বলতে পারেনি। অগত্যা রাতুল আর চাবিয়ানকে রেখেই তারা 3 জন রওনা হয়েছে। তার বাসা থেকে একটু দূরে একটা পার্ক এসেছে। পার্কটা বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে, সেই সাথে ছোট্ট একটা পুকুরের মতো আছে। সাইমা একটা বেঞ্চ দেখিয়ে বলে, হানিয়ারে, আর হাঁটতে পারছি না, আয় এখানে বসি। হানিয়াও তার কথায় সম্মতি দেয়। তারা দুজনে সেখানে গিয়ে বসে পড়ে। আর আহনাফ তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলতে থাকে। একটু পরে হুট করে আহনাফ হানিয়ার কাছে এসে তার হাত টেনে নিয়ে বলে, মাম্মাম তোলো না, আমার সাথে খেলবে, তোলো না তোলো না। আহনাফ নাছোড়বান্দার মতো জেদ করায় হানিয়াকে যেতেই হয়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে আহনাফের সাথে গিয়ে খেলতে থাকে। তাদের দুজনকে খেলতে দেখে আরো কয়েকজন বাচ্চা এসে তাদের সাথে জয়েন করে। অনেকটা সময় তারা হই হুল্লোড় করে খেলতে থাকে। হানিয়া বাচ্চাদের সাথে মিশে সময়ের কথা ভুলে গিয়েছে। 1 ঘন্টার মতো হুড়োহুড়ি করে হানিয়া আর আহনাফকে টেনে এনে বাসায় বসায় সাইমা। দুজনের হাতে দুটো পানির বোতল দেয় খেতে। আহনাফ বায়না ধরে সে আইসক্রিম খাবে। আবহাওয়া গরম থাকায় সাইমা প্রথমে মানা করলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। সাইমা হানিয়াকে সেখানে বসতে বলে আহনাফকে নিয়ে রাস্তার অপর পাশে চলে যায় আইসক্রিম আনতে। হুড়োহুড়ি করে হানিয়াও ঘেমে টায়ার্ড। সে সেখানে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতে থাকে। তখনই তার পাশে কেউ একজন ধপ করে বসে পড়ে। হানিয়া ব্যক্তিটির দিকে তাকালে দেখতে পায় তার সম্মানীয় স্বামী মহাশয় বসে আছে তার পাশে। হানিয়া একটু জোরেই বলে, আপনি এখানে কি করছেন? হানিয়ার গলার আওয়াজটা একটু উঁচুই ছিল, যার কারণে আশেপাশের কয়েকজন মহিলা তার দিকে তাকায়। জাবিয়ান মহিলাদের দিকে তাকানো দেখে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলে, বউ রাগ করে চলে এসেছে, তাই মানাতে এসেছি। আপনারাই একটু বোঝান না, রাগ করে কি ছেড়ে চলে আসতে হবে? ছাড়াছাড়ি কি কোনো কিছুর সমাধান? মহিলাগুলো জাবিয়ানের কথা ইমপ্রেস হয়ে যায়। তারা হানিয়ার কাছে এসে তাকে বোঝাতে থাকে, রাগ করা ভালো, কিন্তু তাই বলে ছাড়াছাড়ি করে ফেলবে এটা ঠিক না। আরো অনেক কিছু বোঝাতে থাকে। জাবিয়ান তাদেরকে বোঝাতে দেখে মিটমিটিয়ে হাসতে থাকে। তারা কেউ তার হাসি না দেখলেও হানিয়া দেখে ফেলে। হানিয়া তাদের উদ্দেশ্যে শান্ত সুরে বলে, কোনো নারী কি তার সংসার সামান্য রাগ বা অভিমানের কারণে ছেড়ে আসবে?
আপনিও নারী, আমিও নারী। আমরা বুঝি এই সমাজে আমাদের অবস্থান কোথায়। আমি সামান্য কোনো রাগ বা অভিমান করে তার ঘর ছাড়িনি। এক বুক কষ্ট আর অপমান নিয়েই ঘর ছেড়েছি। যার জন্য আমি শ্বশুর বাড়ি পেলাম, সেই যদি আমার না হয়, তাহলে আমি ওই বাড়িতে কার জন্য থাকবো? উনি যতটা সহজ আর হাসি মুখে বলেছে, আপনারাই বলুন, এমন ব্যাপারটা এত সহজ হলে আমি ঢাকা থেকেই রাজশাহীতে আসতে পারতাম। কথাগুলো মহিলাদের পাশাপাশি জাবিয়ানকেও ভাবায়। সত্যিই কি জাবিয়ান হানিয়ার না? পরক্ষণে জাবিয়ান ভাবে, না না, হানিয়া যেমন জাভিয়ানের তেমনি সেও হানিয়ার। মহিলাগুলো হানিয়ার প্রশ্নের কোনো সদুত্তর করতে পারে না। হানিয়া তাদের চুপ থাকতে দেখে সেখান থেকে চলে আসার জন্য হাঁটা লাগায়। হানিয়া সাইমা আর আহনাফকে রেখে বাসার উদ্দেশ্যে চলতে শুরু করে। আসার সময় যে রাস্তাটুকু ভালো করে দেখেছিল বিধায় বাসায় ফিরতে তার তেমন একটা বেগ পেতে হয় না। জাবিয়ানও তার পেছন পেছন আসে, কিন্তু কথা বলার মতো কিছুই পায় না। বাসায় ফিরে হানিয়া সোজা তার রুমে চলে যায়। বোরকা হিজাব না খুলে শুয়ে পড়ে বেডে। ভাবতে থাকে জাবিয়ানের বলা কথাটা। কত সহজে বলে দিল রাগ করে চলে এসেছি। কিসের জন্য রাগ? আদৌ তার উপর রাগ করার অধিকার আমার ছিল? কোন অধিকার ছিল আমার তার উপর? একদিন অধিকার দেখিয়ে তার না হওয়া বউকে তার রুম থেকে বের করে দিয়েছিলাম বলে কেমন মারটা মেরেছিল, সে হয়তো ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি। তার মারের দাগগুলো এখনও আমি বয়ে বেড়াচ্ছি। আমার দাগগুলো কেউ দেখে না, কিন্তু আমি কত সহজে সেগুলোর চিহ্ন বয়ে সকলের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করি। কেউ আমার ভেতরটা কখনো দেখতে চেয়েছে, জানতে চেয়েছে এই হানিয়া কি চায়, বুঝতে চেয়েছে আমার অনুভূতিগুলো, শুনতে চেয়েছে কি চাই আমি? এই সবের উত্তর যে না হবে সেটা তারা নিজেরাও জানে। সকলে শুধু আমার উপর চাপিয়ে দিতে জানে, কিন্তু আমি কি চাই সেটা আর জানতে চায় না। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে বিরতিহীনভাবে অশ্রু ঝরতে থাকে। সেভাবে শুয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে জাবিয়ান হানিয়ার ফ্ল্যাটে ঢোকার আগ পর্যন্ত পেছন পেছন এসেছে। অপরাধ বোধ আর লজ্জায় তার একটা শব্দ আর মুখ দিয়ে বের হয়নি। হানিয়া ফ্ল্যাটে ঢুকে যাওয়ার পর জাবিয়ান দাঁড়িয়ে থাকে দরজার সামনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও এসে পড়ে সাইমাদের ফ্ল্যাটে। রাতুলের রুমে ঢুকে চলে যায় বেলকনিতে। সেখানে গিয়ে দেখতে পায় হানিয়ার রুমে লাইট বন্ধ করা। সে সেখানেই বসে পড়ে, অপেক্ষা করতে থাকে যদি তার রমণীর দেখা পায়। সাইমা পার্কে হানিয়াকে না পেয়ে সেখানের কিছু মহিলাদের হানিয়ার কথা জিজ্ঞাসা করলে তারা তাকে জানায় সে তার স্বামীর সাথে চলে গিয়েছে। এর বেশি তারা কিছু জানে না। স্বামীর সাথে চলে গেছে মানে জাবিয়ান এসেছিল কি? সাইমা ব্যাগ থেকে ফোন বের করে প্রথমে হানিয়াকে কল লাগায়। হানিয়া রিসিভ করছে না দেখে জাবিয়ানকে কল লাগায়। জাবিয়ান কলটা রিসিভ করে। তারপর সাইমা কিছুটা রাগ নিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই পার্কে তুই এসেছিলি? আর হানিয়া কি তোর সাথে? জাবিয়ান উত্তরে বলে, পার্কে গিয়েছিলাম, কিন্তু হানিয়া আমার সাথে নেই। সাইমা এবার অস্থির হয়ে বলে, তোর সাথে নেই তাহলে কই গেল হানিয়া? এই শহরে কিছুই চেনে না, ওকে এখানে কই খুঁজবো আমি? জাবিয়ান তাকে শান্ত করতে বলে, আরে আপু, হাইপার হচ্ছ কেন? আমার সাথেই নেই মানে কি হারিয়ে গেছে নাকি? জামিয়ান তালুকদারের বউ হানিয়া তালুকদার হারিয়ে যাবে আর আমি এত শান্ত হয়ে তোমার সাথে কথা বলবো বলে তোমার মনে হয়? হানিয়া বাসায় এসে নিজেদের ফ্ল্যাটে চলে গেছে আর আমি আমাদের ফ্ল্যাটে। সাইমা তার কথা শুনে একটু শান্ত হয়। সাইমা তাকে জানায় তারা বাসায় ফিরছে। জাবিয়ান ওকে বলে কল কেটে দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে হানিয়া আবরারকে বলে, ভাই, আমার ঢাকায় থাকার বিষয়ে কিছু বললে না? আবরার তাকে ইনায়ার প্রস্তাবের কথা জানায়। হানিয়া আবরারের মতোই প্রথমে মানা করে দেয় কি পরবর্তীতে যখন জানতে পারে মাসের বাকি দিনগুলোর জন্য কোনো সিট পাওয়া যাবে না এবং সে যদি ইনায়ের বাসায় না থাকে তাহলে তাকে একদম সামনের মাসে যেতে হবে। এটা তো সে করতে পারবে না, তাই হানিয়া ইনায়ের বাসায় থাকার জন্য রাজি হয়ে যায়। সে বলে, আমি কালই যেতে চাই ভাইয়া। এই মাসের আর 11 দিন আছে, আর আমার অনেক পড়া বাকি। আবরার চিন্তিত হয়ে বলে, কিন্তু কাল তো আমায় ছুটি দিবে না রে বোন।
ঢাকায় শিফট হওয়ার আগে এখানের আমার পোস্টের দায়িত্বপ্রাপ্ত স্টাফকে সব বুঝিয়ে দিতে হবে আমায় এই কয়েকটা দিনের মধ্যে। হানিয়া বলে। আমায় বাসে উঠিয়ে দিও, আমি জায়গা মতো নেমে যাব। তোমার যাওয়া লাগবে না আমার সাথে। আবরার তার কথা শুনে রেগে যায়। সোহাগ শক্ত করে বলে। এখনও এত বড় হয়ে যাওনি তুমি যে একা একা তোমার ট্রাভেল করতে দিব। আমি যেভাবেই হোক কাল পরশুর ছুটি ম্যানেজ করে তোমায় নিয়ে যাব। এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আবরার কথাগুলো শেষ করে নিচে রুমে চলে যায়। হানিয়া বুঝতে পারে তার ভাই সাংঘাতিক রেগে গিয়েছে, কিন্তু সে রেগে যাওয়ারই বা কি বলল। সেও ভাইয়ের পেছন পেছন তার রুমে চলে যায়। তারপর এক প্রকার আবরারের পায়ে ধরে তাকে রাজি করায় হানিয়া। হানিয়া তাকে রাজি করিয়ে নিচে রুমে চলে এসে সব গোছগাছ করতে থাকে। ইনায়াকে ফোন করে কাল তার আসার কথা জানিয়ে দেয়। ইনায়া তাকে বলে। কাল আমি বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব, ভাইয়াকে বলিস চিন্তা না করতে। তারা কথাবার্তা শেষ করে ফোন কেটে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ঘুমানোর ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে হানিয়া। অপেক্ষা করতে থাকে এক নতুন সকালের। আপনার হাফ বেলা ছুটি নিয়েছে অফিস থেকে। হানিয়ার সব গোছকাজ শেষ সেই কাল রাতেই। সকালে উঠে শুধু নাস্তা বানিয়েছে। হানিয়া আপনারকে দিয়ে আহনাফ আর সাইমাকে ডেকে আনিয়েছে। সাইমার সাথে শেষবারের মতো কথা বলে আহনাফকে মন ভরে আদর করে। তাকে অনেকগুলো চিপস চকলেট দেয়। আহনাফ হানিয়ার ব্যাগপত্র দেখে বলে। এগুলো কাল মাম্মাম। হানিয়া জানায় ব্যাগগুলো তার, আর সে আজ চলে যাবে ঢাকায়। তারপর থেকে শুরু হয়েছে আহনাফের কান্না। আপনার সাইমা হানিয়া থেকে শান্ত করে ব্যর্থ হয়ে এদিকে হানিয়ার বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। হানিয়া রেডি হয়ে তাকে আহনাফকে কোলে নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়। ব্যাগগুলো আবরার নিয়েছে। আহনাফ কান্না করছে দেখে হানিয়া সাইমাকেও বলে তাদের সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে। সাইমা রাজি হয়ে যায়। আবরারের গাড়িতে করে তারা চারজন রওনা হয় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। পথে হানিয়া অনেক কষ্টে আহনাফের বুঝিয়ে শুনিয়ে চুপ করিয়েছে। হানিয়া বাসে ওঠার আগে সাইমার হাত ধরে অনেকটা অনুরোধ করে বলে। আপা, ওনাকে জানাবেন না আমি যে ঢাকায় চলে যাচ্ছি। দেখা যাবে সেও সেখানে হাজির। আমি সত্যি তার কাছ থেকে মুক্তি চাইছি, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছি, কিন্তু সে আমায় তা করতে দিচ্ছে না। আপনি প্লিজ তাকে বোঝায়েন যে তার আমার ওপর কোনো ভালোবাসা বা মায়া নেই। এতদিন এক ছাদের তলায় থেকেছি, তার ওপর আমার উছিলায় তার বোন সুস্থ হয়েছে, আর তার করা কৃতকর্মের জন্য সে হয়তো অনুতপ্ত, এর চেয়ে বেশি কিছু না। আপনি প্লিজ তাকে বলবেন আমার পিছু যেন আর না নেয়, আমাকে আমার মতো বাঁচতে দিতে। কথাটা বলার সময় হানিয়ার চোখে পানি থাকলেও কণ্ঠ ছিল শক্ত। হানিয়া সবার থেকে বিদায় নিয়ে বাসে তার জন্য বরাদ্দকৃত সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করে। আবরার আর সাইমা দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত বাস তাদের চোখের আড়ালে চলে যায়। বাস তাদের চোখের আড়ালে হয়েছেতেই তারাও বাসায় ফেরার জন্য রওনা হয়। জাবিয়ান আজ তাদের রাজশাহীর ব্রাঞ্চে গিয়েছিল, মাত্রই ফিরল। রাতুলও তার সাথে ছিল। দুই ভাই একে একে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে এসে বসে। দুষ্টু রাজা আহনাফ আজ চুপ করে আছে দেখে বসে থাকায় দুই ভাইয়ের কপালেই ভাঁজ পড়ে। রাতুল সোফায় বসে আহনাফকে কোলে নিয়ে দুষ্টুমি করতে থাকে, কিন্তু আহনাফ আজ তার সাথে দুষ্টুমি করছে না দেখে তারা আরো চিন্তিত হয়ে যায়। জাবিয়ান রাতুলের কোল থেকে আহনাফকে নিচের কোলে নেয়, তারপর আদর করে বলে। আহনাফ চুপ করে তার গলা ছড়িয়ে কাঁধে মাথা দিয়ে বসে থাকে। জাবিয়ান অনেক খোঁচাখুচির পর হুট করে আহনাফকে বলে বসে। হানি মাম্মাম তোলে গেতে যাব। কথাটা বলেই বাচ্চাটা ঠোঁট উল্টে কেঁদে দেয়। রাতুল আর জাবিয়ান দুজনেই তার কথায় হতভম্ব হয়ে যায়। জাবিয়ানে কোনো মতে আহনাফকে শান্ত করে বলে। কোথায় গেছে তোমার হানি মাম্মাম? বাচ্চে কোলে পরীক্ষা দিতে চলে গেছি। জাবিয়ান আর রাতুল অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। হানিয়া আজ ঢাকায় এসেছে, 5 দিন হতে চলল। সে পুরোদমে পড়ালেখায় ডুবে আছে। এটা তার ফাইনাল এক্সাম না হলেও সে চায় গত বছরের ধারাবাহিকতায় এই বছরও সবগুলো এক্সামে ভালো করতে।
সময়টা এখন রাত 2টো। হানিয়া বই থেকে মাথা তুলে একটানা কয়েক ঘন্টা ধরে পড়েছিল, তাই ঘাড় ব্যথা করছে তার। ঘড়িতে সময় দেখার পর তার মনে হলো এখন ঘুমোতে যাওয়া উচিত। বই খাতা গুছিয়ে বেডের কাছে আসলে দেখতে পায় বেডসাইড টেবিলের ওপর রাখা পানির জগটা খালি। ইনায়া রাতে একবার কি দুবার ঘুম থেকে উঠে পানি খায়, এটা সে এতদিনে চিনে ফেলেছে। এছাড়া তারও পানির তৃষ্ণা পেয়েছে, তাই জগটা নিয়ে গায়ের ওড়নাটা ঠিক করে দরজা খুলে বাহিরে আসে। উদ্দেশ্য কিচেন থেকে পানি নেওয়া। সিঁড়ি দিয়ে নিচে নামার পর ডাইনিং টেবিলের কাছে এসে দেখতে পায় কিচেনের লাইট জ্বলছে। এত রাতে কিচেনে কে? চোর? ইনায়াদের বাড়িতে যথেষ্ট সিকিউরিটি আছে, চোর আসা সম্ভব না। তাহলে কে? হানিয়া তার চিন্তা ভাবনা ছেড়ে কিচেনে যায়। আদিয়াত স্যার এত রাতে কি রান্না করছে? আসলে আদিয়াত চুলায় কিছু একটা করছে। হানিয়া কলা খাকারে দিয়ে আদিয়াতের ধ্যান ভঙ্গের চেষ্টা করে, সফল হয় সে তাতে। আদিয়াত পেছনে ফিরে হানিয়াকে দেখে কিছুটা অবাক হয়। হানিয়াকে আদিয়াত প্রশ্ন করে। আপনি এখানে কি করছেন হানিয়া? হানিয়া তার হাতের চকটা দেখিয়ে বলে, পানি নিতে এসেছি স্যার। ও, আদিয়াত আবারও ব্যস্ত হয়ে পড়ে। হানিয়া জগে পানি ভরতে থাকে, তখনই আছাতু একটা শব্দ তার কানে আসে। হানিয়া পেছনে ঘুরে দেখে আদিয়াত তার হাত চাকাচ্ছে। হানিয়া জগটা রেখে আদিয়াতের কাছে গিয়ে দেখে গরম তেলে আদিয়াতের হাতের পানির ছিটা পড়ায় তেল আদিয়াতের হাতে ছিটকে এসেছে। হানিয়া একটা দীর্ঘ শ্বাস ফেলে একটা বলে পানি এনে আদিয়াতের সামনে রাখে। তারপর আদিয়াতকে বলে, এটাই হাত দিয়ে রাখুন স্যার, না হলে ফোসকা পড়ে যেতে পারে। আদিয়াত হাতের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হানিয়ার কথা মতো কাজ করে। হানিয়া চুলোর কাছে এগিয়ে এসে দেখে আদিয়াত নাগেটস ভাজছে। হানিয়া আদিয়াতকে সরে দাঁড়াতে বলে। আদিয়াত সরে দাঁড়ালে হানিয়া নিচে নাগেটসগুলো ভাজতে শুরু করে। আদিয়াত তাকে কাজ করতে দেখে বলে, হানিয়া আমি করে দিচ্ছি, আপনি পানি নিয়ে শুতে চলে যান। হানিয়া তার কথার উত্তর না দিয়েই নিচের মতো কাজ করতে থাকে। নাগেটস ভাজা শেষ হলে সেগুলো আদিয়াতের দিকে বাড়িয়ে দেয় হানিয়া। আদিয়াত প্লেটটা হাতে নিতে নিতে বলে, এত রাতে ঘুম বিসর্জন দিয়ে আমায় কাজটা করে দিলেন, সেই জন্য একটু তো আপনাকেও খেতে হয় হানিয়া। হানিয়া টুকটা গুছিয়ে হাত ধুতে ধুতে বলে, দুঃখিত স্যার, আমার পেট ভরা একদম। আপনি খান, আমি আসছি। একটা অন্তত নেন, না হলে আমার খারাপ লাগবে। কি আর করার। হানিয়া একটা নাগেট দিয়ে সেটা খেতে খেতে পানির চকটা নিয়ে রুমে চলে যায়। আদিয়াত কিচেনের লাইট বন্ধ করে সেও হানিয়ার পেছনে পেছনে যেতে থাকে। হানিয়া রুমে ঢুকে দরজা লাগাবে, তখনই আদিয়াত এই রুমের দিকে তাকিয়ে আছে। হানিয়া আস্তে করে বলে, শুভরাত্রি স্যার। আদিয়াত মুচকি হেসে বলে, শুভরাত্রি। স্পর্শ শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। ভালো লাগছে না তার কেন জানি, ঘুম আসছে না আর আজকে। স্ক্রল করতে করতে হঠাৎই পিপল ইউ মে নোতে আবরারের আইডি দেখায়। বুকের ভেতরে রক্তকণিকাগুলো ছলাৎ করে ওঠে। হুট করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। আইডিটা লক করাতে একটু ঘুরে দেখতে পারছে না। রিকোয়েস্ট পাঠিয়ে আবার কি মনে করে সেটা উঠিয়ে নিতে যাবে, তখনই দেখে আবরার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। এবার যেন স্পর্শের বুকের ভেতরে হৃৎপিণ্ড নামক বস্তুটা পাগলা ঘোড়ার ন্যায় দৌড়াতে দৌড়াতে শুরু করে। স্পর্শ আবরারের আইডিটা দেখতে থাকে, তখনই মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হয়। আবরার তাকে মেসেজ পাঠিয়েছে। এত রাত জেগে আছো যে? স্পর্শ কাঁপা কাঁপা হাতে টাইপ করে। ঘুম আসছিল না তাই। আবরার মেসেজটার সাথে সাথেই সিন করে। শুরু হয় তাদের কথার ঝড়। কথা বলতে বলতে রাত পেরিয়ে ভোর হবে হবে। তখন স্পর্শ হুট করে আবরারকে জিজ্ঞেস করে, তা জনাব পাশে বউ রেখে রাতভর একজন নারীর সাথে কথা বললেন, বউ আপনার জানলে রাগ করবে না তো? কথাটা অনেকটা মজা করে আবার সিরিয়াসলিও বলে। আবরার তার জবাবে লেখে, যে নেই তার রাগ করা না করা নিয়ে আবরার ভাবে না। আবরারের মেসেজটা দেখে স্পর্শের কপালে ভাঁজ পড়ে। নেই মানে বাবার বাড়ি গিয়েছে হয়তো। সেও মজা করে লেখে, বউয়ের সাথে ঝগড়া করেছেন? না। তাহলে?
ডিভোর্স হয়ে গেছে আমাদের। মেসেজটা দেখে স্পর্শের পা থেকে মাথা পর্যন্ত কেঁপে ওঠে। ডিভোর্স? এমন পুরুষকেও কেউ ছেড়ে যেতে পারে? সেই নারীকে দেখতে বড্ড ইচ্ছে করছে স্পর্শের, যে কিনা স্পর্শের ব্যক্তিগত পুরুষকে ত্যাগ করে চলে গিয়েছে। জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে সেই নারীকে, সমাপ্তিতে বিচ্ছেদ জানা সত্ত্বেও সূচনা কেন করেছিলে হে রমণী? কেন আমার ব্যক্তিগত পুরুষটিকে নিজের নামে লিখে আমাদের ভালোবাসার মৃত্যুর দান করেছিলে? কথাগুলো ভাবতে ভাবতে স্পর্শের চোখের কোণ বেয়ে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে। স্পর্শের কোনো রিপ্লাই করছে না দেখে আবরার নিচেই লেখে, ঘুমিয়ে যাও, ভোর হতে চললো তো, নিজের যত্ন নিও। স্পর্শ মেসেজটা দেখে কিন্তু হাতের অসম্ভব কাঁপুনির কারণে ফোনটাই ধরতে অক্ষম হয়। আবরার কয়েক মিনিট অপেক্ষা করে কিন্তু কোনো রিপ্লাই না পেয়ে নেট অফ করে শোয়া থেকে উঠে পড়ে। একটু পরেই ফজরের আজান দিবে। এখন ঘুমালে নামাজটা মিস হয়ে যাবে, তাই উঁচু করে একটু কোরআন তেলাওয়াতের কথা চিন্তা করে। আজ সারা রাত না ঘুমিয়ে তার তেমন ক্লান্ত লাগছে না, বরং বুকের ভেতর সুখ সুখ অনুভব হচ্ছে। অন্যদিকে স্পর্শ এখনো থম মেরে বসে আছে। হুট করে বুকের ভেতর কে জানি বলে ওঠে, স্পর্শ এখন বসে থাকার সময় না। ভাগ্য তোকে আরেকটা সুযোগ দিয়েছে তোর ভালোবাসার মানুষটিকে নিজের করার। চেষ্টা করবি না? দেখ না চেষ্টা করে, যদি পেয়ে যাস তাকে নিজের নামে। স্পর্শ কথাটা স্মরণ হতে তড়াক করে শোয়া থেকে বসে পড়ে। চোখের পানি দু হাত দিয়ে মুছে চোখ বন্ধ করে কয়েকবার লম্বা লম্বা শ্বাস ভেতরে টেনে নেয় আর বাহিরে ছেড়ে দেয়। স্ট্রেস কমাতে এটা অনেক কাজ করে। কিছুটা শান্ত হওয়ার পর নিজেকে বলে, আমি এবার হাল ছাড়বো না। আগেরবার সেই নারী বিনা কষ্টেই আমার পুরুষটিকে পেয়ে গেছিল, কিন্তু এবার আর না। আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করব, তাকে আমার করেই দম নেব আমি। আমি জানি সেও আমাকে এখনও ভালোবাসে। হসপিটালে আমায় ওই কথাটা বলার সময় তার কম্পমান গলা আর চোখের কোণে জমা হওয়া পানি আমায় জানিয়েছে এই কথা। আপনার শুধু স্পর্শের হবে, শুধুমাত্র স্পর্শের। যে তার মতো পুরুষের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, তার মতো দুর্ভাগা নারী আর কেউ নেই আমার মতে। সে পারেনি, কিন্তু আমি পারবো। আমায় পারতেই হবে। আবরার জান, গেট রেডি টু বি মাই গুম বেব। আজ হানিয়াদের প্রথম এক্সাম শেষ হয়েছে। হল থেকে বের হয়ে হানিয়া লাইব্রেরির দিকে যেতে থাকে। কিছু টপিকের জন্য নোট করা লাগবে তাই। ইনেও তার সাথে যেতে চায়, কিন্তু তখনই ডাক্তার এহসানের ফোন আসে। বেচারার আজ ডিউটি না থাকায় সে একটু ঘুরতে যেতে চায় তার বেগমের সাথে। হানিয়ার কার সাথে বাসায় যাবে কথাটা ভেবে এহসানকে মানা করে দেয় ইনায়া। হানিয়া এই মাসটাও ইনায়াদের বাড়িতেই থাকবে। তাদের কলেজের কাছে একটা গার্লস হোস্টেল পেয়েছিল, কিন্তু সে যেদিন হোস্টেলে সিটে উঠবে সেদিন হোস্টেলের ইনচার্জ মহিলা জানায় তাকে সিটটা দিতে পারবে না। কেন পারবে না জিজ্ঞাসা করলে সেটাও জানায় না, কল কেটে দেয়। এখন কই উঠবে খোঁজ না পেয়ে ইনায়াই তার কাছে রেখে দেয়, বলে দেয় তার বড় ভাইকে বলে আরেকটা হোস্টেলের সিটের ব্যবস্থা করে দিবে, ততদিন পর্যন্ত যাতে এখানেই থাকে। হানিয়া চলে যেতে চেয়েও পারে না, কই যাবে সে? ভাইকে জানালে তার ভাই আরেক পাগলামি শুরু করবে। আর ইনায়ার পরিবারও হানিয়াকে অনেকটা আপন করে নিয়েছে। তারাও বলছে আরও কিছুদিন থেকে যেতে, অগত্যা তাকে থাকতেই হয়। এহসানকে মানা করে দেওয়ায় পর মুখটা লটকিয়ে বসে আছে ইনায়া। হানিয়া বই থেকে মুখ উঠিয়ে ইনায়ের লটকানো মুখ দেখে তার কারণ জিজ্ঞেস করে। ইনায়া কথা কাটিয়ে দিতে চাইলে হানিয়া তাকে চেপে ধরে তার পেট থেকে কথা বের করে তারপর ছাড়ে। ডাক্তার এহসানকে তার জন্য মানা করে দেওয়ায় হানিয়া ভীষণ রেগে যায়। সে বই খাতা নিচের ব্যাগে ভর্তি ভরতে বলে, আমার জন্য সবার জীবন এলোমেলো হয়ে পড়ছে। আমি আজই চলে যাব মির্জা বাড়িতে। তারা আমায় মারুক বকা দিক, সেখানেই মাটি কামড়ে পড়ে থাকবো। চল এক্ষুনি বাসায় যাব, ব্যাগ গোছানো বাকি আছে আমার। কথাটা বলে হনহনিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে আসে। ইনায়া দৌড়ে তার পেছনে পেছনে এসে জড়িয়ে ধরে শান্ত করতে চায়। ইনায়া জানে হানিয়া শান্তশিষ্ট মেজাজের মেয়ে, কিন্তু একবার রেগে গেলে তাকে শান্ত করা মানে পাহাড় কাটার সমান। হানিয়া আজ ভয়াবহ রেগে গিয়েছে। ইনায়া তাকে শান্ত করতে করতে বলে, আচ্ছা তুই শান্ত হ, আমি যাচ্ছি এহসানের সাথে ঘুরতে, তাহলে খুশি হবে তো।
হানিয়া তাকে জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। ইনায়া তার সামনেই ডাক্তার এহসানকে কল করে ঘুরতে যাওয়ার কথা জানায়। হানিয়া তারপর একটু শান্ত হয়। ইনায়াকে কলেজের গেট পর্যন্ত ছেড়ে আবার লাইব্রেরিতে চলে আসে হানিয়া। 1 ঘন্টার মতো পড়ে হাত ঘড়িতে সময় দেখে 5টা বাজে। বই খাতা গুছিয়ে কলেজের বাহিরে চলে আসে। কলেজ থেকে একটু দূরে অতি পরিচিত একটা গাড়ি দেখতে পেয়ে মাথার ভেতর রাগেরা জমা হতে থাকে। এই গাড়িটাতে তো গত কয়েক মাস সে কলেজে আসা যাওয়া করেছিল। তালুকদার বাড়ির গাড়ি এটা। এখনো আসে, কিন্তু কেন আসে সে জানে না। হানিয়া নিচের দিকে তাকিয়ে গাড়িটা ক্রস করে চলে যেতেই নিবে, তখন একটা মেয়েলি কণ্ঠের মিষ্টি ডাক তার কানে আসে। হানিয়া হাঁটা থামায়, কিন্তু পেছনে ঘুরে তাকায় না। মেয়েটি নিচেই তার কাছে আসে। স্পর্শ দেখা করতে এসেছে হানিয়ার সাথে। কুশল বিনিময় শেষ করে স্পর্শ বলে তার সাথে একটু ঘুরতে যেতে। হানিয়া তাকে মানা করে দিয়ে বলে, আপু অন্যদিন যাই, আজ একটু বাসায় কাজ ছিল। তার উপর এখন বাস না ধরলে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। কাল এক্সাম নেই, কাল সকাল সকাল বের হব না, অনেক সময় নিয়ে ঘোরাঘুরি করব। হঠাৎ একটা পুরুষালী ভারী কণ্ঠ বলে ওঠে, আপু, তাকে বলে দাও সময় মতো তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হবে। সে যেন বাসের চিন্তা না করে ভালোই ভালোই তোমার সাথে ঘুরতে আসে।